বিয়ের মাত্র ঘন্টা দুয়েক আগে খবর এলো পাত্রের বাবা হার্ট অ্যাটাক করেছে। কি সর্বনাশা কাণ্ড! মীরাদের বাড়িতে যেন শোকের চেয়ে দুশ্চিন্তার ছায়া বেশি পড়ল। মীরার বাবা আশরাফ আলী প্রচণ্ড টেনশনে পায়চারি করতে শুরু করেছে। আজ মেয়েটার বিয়ে হবে তো। মেয়ে মানুষের বিয়ে কোনো কারণে ভেটো পড়লে তাকে দিয়ে দেওয়া যে বড্ড কঠিন আমাদের সমাজে। বিয়েবাড়ি প্রায় অনেকের মধ্যে জানাজানি হলেও মীরাকে কিন্তু এখনো এসবের কিছুই জানানো হয়নি। খুব সূক্ষ্মভাবে আড়াল করে রাখা হয়েছে তার কাছ থেকে ব্যাপারটা। ওদিকে ফোনের ডিসপ্লেতে কিছুক্ষণ পরপরই মীরা আর চোখে উকি দিচ্ছে। পার্লার থেকে আসা মেয়েটা সবে তার হাতে কাঁচা মেহেদি পরিয়ে দিয়ে গিয়েছে বলে ফোনটা হাতে নিয়ে চেক করা যাচ্ছে না। বিয়েটা হুট করে ঠিক হয়, সবকিছু কেমন তাড়াহুড়ো করে করা হচ্ছে। এই যে আজ সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান রাতেই বিয়ে। গত সপ্তাহে ছেলেপক্ষের লোকজন এসে আংটি পরিয়ে গেছে তাকে, কিন্তু ছেলে আসেনি। শুনেছি ছেলে কোনো এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, ছুটি পায়নি বলে আর আসা হয়নি। তবে মীরার সাথে তার ফোনে কথা হয়েছে মোটে দুবার, হয়তো খুব বেশি হলে সব মিলিয়ে 2-2.5 মিনিট। বেশ পুরুষালী ভরাট কণ্ঠ, কথাবার্তায় বেশ সুপুরুষ বলেই মনে হয়েছিল। মীরা ভেবেছিল আজ হয়তো রেদওয়ান তাকে একবারের জন্য হলে ফোন করবে। সেই জন্যই সকাল থেকে ফোনের ডিসপ্লেতে উকিঝুঁকি দিচ্ছে সে। যদিও মীরার কাছে আপাতত এই সুপুরুষটির নাম আর ফোন নম্বর ব্যতীত আর কোনো তথ্য নেই। ও বাড়ি থেকে পাত্রে একটা ছবি পর্যন্ত দেওয়া হয়নি। মীরার খুব ইচ্ছে ছিল তাকে একবার হলেও দেখার। যদিও বাবার বড় চাচা ছেলেকে দেখেছে, তবে মীরা চুপি চুপি আর পেতে শুনেছে আশরাফ আলী মেয়ের হবু জামাই দেখে এসে স্ত্রীর কাছে তার বেশ গুণগান করতে। বাবার বর্ণনা মতে ছেলে মীরার সাথে মানানসই। এখনকার যুগের ছেলেদের মতো কোনো ছাইপাস অভ্যেস নেই। মীরার মা বলল, তার ছেলের কোনো ছবি? মীরা তাকে দেখবে না। ছবির ব্যাপারটা আশরাফ আলীর মাথায় ছিল না বললেই চলে। এ যুগের ছেলে মেয়েদের যত কাহিনী, বিয়ের পর মন ভরে দেখবে। আগে এত ঘটা করে ছবি দেখাদেখির কি আছে? এসব আশরাফ আলীর মাথায় ধরে না। তিনি একটু তামাশা করে স্ত্রীকে উত্তর দিলেন, বিয়ের আগে আমাকে না দেখেই কবুল বলাতে তুমি বুঝি খুব পস্তাচ্ছ? স্ত্রী মেহনাজও রসিকতা করে বললেন, আগে দেখলে তোমার মতো বুড়োকে বিয়ে করতাম না। ওদিকে বিয়ে বাড়ির রান্নার তদারকি করছিলেন মীরার বড় চাচা আহসান আলী। এর মাঝে রেদওয়ানের দুলাভাই তাকে ফোন করে জানালেন রেদনের বাবা বেশ অসুস্থ হয়ে পড়ায় এই অবস্থায় বিয়েটা আর হচ্ছে না। তারা তাকে নিয়ে ঢাকা যাচ্ছে, হয়তো এরপর দেশের বাইরেও নিতে পারে। সব মিলিয়ে তারা আন্তরিকভাবে দুঃখিত। এই আন্তরিকভাবে দুঃখিত কথাটা মীরাদের গোটা বাড়িতে একটা নীরব ঝড় বয়ে দিল। যে ঝড় চোখে দেখা না গেলেও যে যার অবস্থান থেকে দুমড়ে মুচড়ে গেল ঝড়ে শেকড় সহ উপড়ে পড়া গাছের মতো। এরপর বেশ কিছুদিন কেটে যাবার পর এই তো সেদিন রাতে মীরার শরীর কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের ঘরে মীরা ওই রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখল। প্রখর খোরতাপে ফেটে চৌচির হওয়া মাঠের দিগন্ত ছুটে সফেদ সাদা পাঞ্জাবি পরিহিত কোনো এক যুবক একগুচ্ছ শিমুল ফুল হাতে করে খালি পায়ে এগিয়ে আসছে মীরার দিকে। মীরা সেই কাঠফাটা রোদে লাল টুকটুকে শাড়ি, হাতে পায়ে আলতা পরে মাটিতে বসে হয়তো তারই জন্য অপেক্ষা করছিল। তীব্র রোদে মীরা সেই সফেদ পুরুষের মুখখানার দিকে তাকাতে পারল না। কেমন ঝাপসা সবকিছু। শুধু শুনতে পেল, মীরা, তুমি কেমন আছো? উত্তর দেবার আগে মীরার হঠাৎ মনে হলো এই সফেদ পুরুষটি তার সামনে নেই। সে চলে গেছে তার থেকে যোজন দূরে। ঘুম ভাঙার পর মীরা লক্ষ্য করলো তার পুরো শরীর ঘামে চুপচুপ করছে। জ্বর কিছুটা ছেড়েছে বোধহয়। মীরা বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থাকলো। আচ্ছা, লোকটা কি রেদন ছিল? রেদনকে একবার ফোন করতে ইচ্ছে করলো, কিন্তু না, এটা সম্ভব না। এর মাঝে দরজায় কলিং বেলের আওয়াজ শুনে মীরা খুব সম্ভবত ঘোরের মাঝে এগিয়ে গেল দরজা খুলতে। তার কেবলই অবচেতন মন কেবলই বলতে লাগলো হয়তো রেদওয়ান এসেছে। কিন্তু মীরার ভ্রম ভাঙল দরজা খোলার পরে। রেদওয়ান নয়, এসেছে মৃন্ময়। সম্পর্কে মীরার খালাতো ভাই। মীরার চেয়ে বেশ কয়েক বছরের বড়। আপাতত চাকরি বাকরি কিছু হচ্ছে না বলে গ্রামে বাবার জমি জমা দেখা প্রয়োজনে চাষাবাদেও সাহায্য করে। মীরাকে দেখে সেই স্বভাবসুলভ হাসি মুখখানা জিজ্ঞেস করলো, এত শুকিয়ে গেছিস কেন? মীরা চোখ নামিয়ে বেশ আস্তে উত্তর দিল, জ্বর, কিছু খেতে পারি না। ওষুধ খাস না? ওতে কাজ হচ্ছে না। মৃন্ময় আবার কিছুটা তাচ্ছিল্য ভরে হেসে বলল, ও, তোর তো অবশ্য মনের জ্বর, এ জ্বর ওষুধে সারবে না। মীরা কোনো উত্তর দিল না। মৃন্ময় এবার একটু গম্ভীর হয়ে বলল, শোন, যার জন্য কেঁদে চোখ মুখ ফুলিয়েছিস, না খাওয়া ছেড়ে জ্বর বাঁধিয়েছিস, সে আর আসবি না। মীরা কোনো উত্তর দিতে পারল না।
তার চোখ উপচে এলো জলে। কিন্তু তা গড়িয়ে পড়বার আগে নিজ ঘরে চলে গিয়ে দরজার খিল আটকে দিল মীরা। মৃন্ময় যে কারণে এ বাড়িতে এসেছে তা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হলো মীরার বাবা আশরাফ আলীর সাথে। আসলে মীরার মা চাচ্ছে মীরা কিছুদিন এ বাড়ি থেকে দূরে তার বোনের বাড়ি থেকে বেরিয়ে আসুক। মীরার বিয়ে ভাঙার বেশ কিছুদিন পার হয়ে গেলেও আশেপাশে লোকজনের কথা যেন কিছুতেই থামছে না। ও বাড়ি থেকেও আর তেমন কোনো খবর আসেনি। মীরাদের দিক থেকেও আর যোগাযোগ করা হয়নি। তারা বুঝতে পেরেছে ছেলেপক্ষ তাদের সাথে যোগাযোগ রাখতে চায়নি পরবর্তীতে আর। মীরার মা মেহনাজ বেগম মনে করেছিলেন মেয়ে হয়তো খালার বাড়ি যেতে আপত্তি করবে। এমন একটা কাণ্ড হয়ে যাওয়ার পর মেয়েটা বেশ চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে পর্যন্ত বেরোয় না। সেখানে এত দূর যেতে রাজি হবে কিনা কে জানে। বেশ দুশ্চিন্তা ছিল তার মনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মীরা নিজেই ব্যাগপত্র গুছিয়ে নিজেই তৈরি হয়ে বেরোলো। মীরার পরনে তার স্বপ্নে দেখা সেই লাল টুকটুকে শাড়ি। মৃন্ময়ের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্তভাবে বলল, চলুন। বাকি সবার মতোই এমন অদ্ভুত কাণ্ডে মৃন্ময় বেশ অবাক হলো। গুমট ভাব কাটাতে সে হুট করেই হেসে উঠল। বলল, আরে, এত তাড়া কিসের তোর? অনেক দূর থেকে এসেছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। মীরা কঠিনভাবে বলল, যেতে যখন হবেই, শুধু শুধু দেরি করে লাভ কি? মৃন্ময় এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, প্রায় সারা রাত জার্নি করা একজন মানুষের ক্লান্তি, খিদে সবকিছু শুধু শুধু দেরি করার কারণ বলে মনে হচ্ছে? আরেকজন মানুষের মুক্তি কি খিদে ক্লান্তির চেয়ে ওপরে নয়? মৃন্ময় আর কোনো কথা বাড়ালো না। সে প্রায় হতভম্ব। মীরা মুক্তি চাইছে? কিসের মুক্তি? মুক্তি পেতে তার কাছে আশ্রয় খুঁজছে। শিকড়বিহীন নড়ে বড়ে গাছের নিচে আশ্রয় প্রার্থনা হয়তো সহজ, কিন্তু সেই গাছের পক্ষে আশ্রয় রক্ষা করা কি সহজ হবে? মৃন্ময় ক্লান্ত পরিশ্রান্ত মন কেবল সেসব ভাবনায় ভেবে গেল। অতপর এই কাঠফাটা রোদ মাথায় করেই তাদের বেরোতে হলো। বাস স্ট্যান্ডে গিয়ে মৃন্ময় দুটো টিকিট কেটে নিল। মীরা লক্ষ্য করলো মৃন্ময় ইচ্ছে করে একদম পাশাপাশি দুটো টিকিট বুক করলো না। সে তাদের দুজনের মাঝের বিস্তর ব্যবধান রাখার চেষ্টা করলো। সে কাউন্টারে এটাও অনুরোধ করলো মীরার পাশের সিটে যেন একজন মেয়ে যাত্রীর ব্যবস্থা করে দেওয়া হয়। আর সে তার নিজের সিট চুজ করলো একদম মীরার বিপরীত পাশে। মীরার সিট নম্বর A4, মৃন্ময়ের D4। তাদের দুজনের মাঝখানে অতিরিক্ত দুজনের দূরত্ব মৃন্ময় কেন টেনে আনলো কে জানে। সন্ধ্যাবেলা বাস একটা স্টপেজে থামবার পর মৃন্ময় উঠে এলো। সহজ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বাস থেকে নামবি না? মীরা জানলার দিকে তাকিয়ে উত্তর দিল, না, অন্তত ফ্রেশ তো হবি। প্রয়োজন নেই। তুই কি কিছু খাবিও না? আরো অর্ধেক পথ বাকি। না। মৃন্ময় নিজের কোমরে দুহাত রাখে বেশ দীর্ঘ একটা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে নিজেই বাস থেকে নেমে গেল। কিছুক্ষণ পর সে দুহাত ভর্তি খাবার নিয়ে বাসে উঠল। ততক্ষণে মীরার পাশের সিটের যাত্রী নেমে গিয়েছে। মৃন্ময় মীরার পাশে এসে ধপ করে বসে পড়ল। মীরার হাতের খাবারের প্যাকেটগুলো দিয়ে নিজে কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে রইল। মীরার মনে হলো মৃন্ময় হয়তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ওর জন্য বেশ খারাপ লাগতে শুরু করলো। বেচারা কাল থেকে টানা জার্নি করছে। এর মধ্যে তেমন কিছু খাবারও পড়েনি পেটে। শুধু শুধু ওর জন্য এত কিছু করছে। মীরা তার কাছে থাকা ব্যাগ থেকে খাবারের বক্স বের করলো। খুব সাবধানে ডাকলো, ঘুমিয়ে গেছেন মৃন্ময় ভাই? মৃন্ময় চোখ বন্ধ করেই উত্তর দিল, পেটে এমন ইঁদুর দৌড়ালে কেউ ঘুমাতে পারে? দেখছিস না, পেটে চাপ দিয়ে বসে আছি। তুই কিন্তু খুব টর্চার করছিস আমায়। কিছু খেতে দিচ্ছিস না, নিজেও খাচ্ছিস না। আমি কখন নিষেধ করলাম? মৃন্ময় এবার বেশ বড় বড় চোখ করে মীরার দিকে তাকালো। মীরা বলল, এত রাগ দেখাতে হবে না। তারপর বক্সের দিকে ইশারা করে বলল, মা আপনার জন্য যা যা রান্না করেছিল আমি বক্সে করে এনেছিলাম। নিন, এবার খেয়ে পেটের ইঁদুর তাড়ান। মৃন্ময়ের মুখে হাসি ফুটল। থ্যাঙ্কস। তুই তো জানিস আমি খিদে পেটে থাকলে পারি না। বাকি পথটা মৃন্ময় ওর পাশে বসে গিয়েছে। মীরা খেয়াল করলো পাশাপাশি সিট হলেও মৃন্ময় খুব সাবধানে বেশ দূরত্ব নিয়ে বসে আছে। তার দু চোখ বন্ধ, সম্ভবত ঘুমিয়ে পড়েছে। এত জার্নি সহ্য করে প্রায় সারাদিন না গিয়ে থাকবার পর পেটে ভারী খাবার পড়া মাত্রই মৃন্ময় সম্ভবত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মৃন্ময় আদো ঘুমে বলল, মীরা, তুই রেদনের স্মৃতি থেকে মুক্তি চাইছিলি তাই না? মীরা কোনো উত্তর দিল না। মুক্তির পর একটা স্থায়ী আশ্রয়ের প্রয়োজন মীরা। মীরা নিরুত্তর। মৃন্ময়ের ঘুমের ঘোর যেন আরো বেড়ে যাচ্ছে। সে বলল, আমি কি কোনোভাবে সে আশ্রয় হতে পারি? এবারেও মীরার দিক থেকে কোনো উত্তর নেই। সে সোজা অন্যদিকে দৃষ্টি নিবদ্ধ করে রাখল।
মৃন্ময় আর বেশ খানিক পর ভারী ঘুম ঝরানো গলায় বলল, আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফে নামারে দুদণ্ড শান্তি। বাকিটা যেন মৃন্ময় আর বলতেই পারল না। গভীর ঘুমে সে তখন অতল। অবশেষে ভোরবেলা ওরা পৌঁছলো মোহনগঞ্জ গ্রামে। মীরা এখানে বেশ কয়েক বছর পর এলো। মৃন্ময়দের পরিবার জয়েন্ট ফ্যামিলি। ওর বাবাদের 3 ভাইয়ের এক বাড়িতেই বাস। এখনো সবাই মিলে এক সংসার। বাড়িতে তো মানুষজন মিলার বেশ ভাল লাগে। এখানে বিয়ের ভাঙার ব্যাপারটা নিয়ে অন্তত কারো কাছে খোটা শুনতে হয় না। আর তার সাথে অতি অতশায়ী প্রতিবেশীদের আফসোসও শুনতে হয় না। মেয়েটার এখন কি হবে, কে বিয়ে করবে। এখানে থাকার কিছুদিনের মধ্যে মীরাদের বাড়িতে মৃন্ময় মা তার বোনকে ফোন করে জানালো মীরার জন্য ভালো একটা সম্বন্ধ এসেছে। মৃন্ময়ের বাবার বন্ধুর ছেলে কানাডা থেকে পিএইচডি করছে। মাঝে কিছু দিনের জন্য দেশে এসেছে। এবার ছেলে নিজে দেখেই তাকে পছন্দ করেছে। এমন সম্বন্ধ ফিরিয়ে দেবার করুণ কারণ দেখছে না মৃন্ময়ের মা। মীরার বিয়ের সবকিছুর তোড়জোড় এত দ্রুত হয়ে যাচ্ছিল যে কেউ মীরার কোনো মতামত নেবার প্রয়োজন পর্যন্ত বোধ করছে না। যেন ঠিক বিয়ের আসরে বিয়ে ভেঙে যাওয়া মেয়েটার সহি সালামতভাবে বিয়ে দিতে পারলেই মেয়েটা উদ্ধার হয়। অথচ মেয়েটা রোজ রোজ কারো আশায় গোমড়ে পড়ে কাঁদে। সে কথা কেউ জানতেও পারল না। এবার তোর বিয়েটা হয়ে যাবে বুঝলি। কদিন বাড়ি ছিলাম না, তার মধ্যে এত সব দেখছি ঠিক হয়ে গেল। মীরা ছাদে দাঁড়িয়েছিল। মৃন্ময় সিঁড়িতে উঠে হাঁটতে হাঁটতে মীরার পাশে এসে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে কথাগুলো বলল। মীরা ওর দিকে না তাকিয়ে বলল, হলেই তো ভালো। মৃন্ময় ভেতর থেকে কিছুটা মুচড়ে গেল। মলিন মুখে জিজ্ঞেস করলো, সত্যি ভালো? মীরা মনে কাঁধ নাচিয়ে বলল, ভালো নয় কি। এখন তো তোমাদের সবার মাথা ব্যথা একটাই, লোকের কানাঘুষা বন্ধ করতে হলে আমায় বিয়ে দেওয়া। মৃন্ময়ের মুখে কিছুটা আগ্রহী ভাব ফুটে উঠল। এগিয়ে সে হাত নাড়িয়ে মীরাকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ মীরা, তুই যেমন ভাবছিস ব্যাপারটা তেমন নয়। ছেলেটাকে আব্বা আম্মা পছন্দ করেছে, তাই খালা খালুকে কথাটা জানিয়েছে আর কি। তুই না চাইলে তো জোর করে বিয়ে হওয়া সম্ভব না। তোমার কি মনে হয় কেউ জোর করবে না? মীরার চোখে জল উপছে এলো। মৃন্ময় খুব দৃঢ়তার সঙ্গে বলল, দেখি কি জোর করে। আমি বেঁচে থাকতে কেউ তোকে জোর করে, তুই রাজি না এমন কারোর সাথে কেউ তোকে গছিয়ে দিতে পারবে না। আমি কিচ্ছু জানি না মৃন্ময় ভাই। মীরার এমন আকুতি ভরা কণ্ঠে মৃন্ময় কেমন মোহের মধ্যে পড়ে গেল। খুব কাছে এগিয়ে এসে মীরার হাত দুপক পাটিয়ে আলতোভাবে ধরবার চেষ্টা করা মাত্রই মীরা সচেতনভাবে হাত সরিয়ে নিল। সেই সাথে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আনমনে ছাদের কার্নিশে দাঁড়িয়ে নিচে উঠানে খেলা করা ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে মীরাতটায় দৃষ্টি নিবদ্ধ করলো, যেন ছাদে আর দ্বিতীয় কোনো ব্যক্তি দাঁড়িয়ে নেই। মৃন্ময় তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেবল চোখ তুলে তাকালো, নিশ্চুপভাবে তাকালো। মীরা যে তাকে খুব সচেতনভাবে চাইছে না তা মৃন্ময়ে না বুঝবার কথা নয়। সে আর কথা বাড়ালো না, হয়তো বাড়াতে পারল না। নিজেকে খুব লজ্জিত মনে হলো তার। রেবেকা বেগম খাটে বসে তসবিহ জপছিলেন। এ সময় ছাদ থেকে নেমে মৃন্ময় বিরক্তি ভঙ্গিমায় দুহাত কোমরে গুজে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, আম্মা, কদিন আমি বাড়ি ছিলাম না আর এসে এসব শুনছি বলেন তো। রেবেকা বেগম তসবি পাশে রেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি শুনছিস? মীরার নাকি বিয়ে? হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে এবার ভালোই ভালোই পোড়ামুখীর বিয়েটা মিটে গেলেই হয়। মৃন্ময় এবার প্রচণ্ড বিরক্ত হলো। মীরা পোড়ামুখী হতে যাবে কেন? ও কোন পোড়ামুখী নয়। আর যার বিয়ে তার থেকে কোনো মত নিয়েছেন আম্মা? নিয়েছেন মীরার কোনো মত? রেবেকা বেগম চোখ প্রায় কপালে তুলে বলল, ওর আবার কিসের মত? আমরা কি ওর জন্য খারাপ ছেলে ঠিক করব? তবু আপনাদের শোনা উচিত ছিল আম্মা। রেবেকা বেগম প্রত্যুত্তরে কিছু বলতে চাচ্ছিলেন। এর মাঝে মীরা এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমার কোনো মতামত নেই খালা, আপনারা যা ভালো বুঝছেন সেটাই করুন। এ কথা বলে মীরা ঘর থেকে বেরোনোর পরে মৃন্ময় সাথে সাথে এসে জিজ্ঞেস করলো, তুই সত্যি রাজি? মীরা কঠিন স্বরে বলল, হ্যাঁ রাজি। তাহলে ছাদে বসে কাঁদছিলে কেন? আমার নিজের জন্য, আমার ভাগ্যের জন্য। মৃন্ময়দের বাড়িটা গ্রামের পুরাতন ধাঁচের। তবে পুরাতন বাড়ি হলেও পরবর্তীতে ভেতরের ইন্টেরিয়র ডিজাইন বেশ আধুনিক করে নেওয়া হয়েছে। একতলা বাড়ি, তবে বাড়ির ভেতরে বেশ অনেক জায়গা। পুরনো বাড়িগুলোর মতোই চারদিকে ঘেরা দালান, আর মাঝখানে একটা জায়গা জুড়ে উঠানো রয়েছে। সামনের লনটা বেশ সাজানো গোছানো। কিন্তু সমস্যা একটাই, জয়েন্ট ফ্যামিলি হতে বাড়িতে ঘরের সংখ্যায় তুলনায় মানুষের সংখ্যা বেশি। ফাঁকা রুম বলতে মাত্র একটাই অবশিষ্ট আছে, যেটাতে মীরা থাকছে কিছুদিন হলো। তবে প্রথম থেকেই মীরার মনে হয়েছে রুমটা অন্য কারো জিনিসে ঠাসা একদম।
বাড়ির অন্য কোনো রুমের সাথে এ রুমের জিনিসপত্রের খুব একটা মিল নেই। যদিও মীরা বেশ কয়েক বছর আগে যখন এখানে এসেছিল, এই রুমটা এমন ছিল না। এখন এখানে ফিজিক্স, মেটাফিজিক্স, এস্ট্রনমি, এগ্রিকালচার সহ আরও প্রচুর বইপত্রের ঠাসা, যা খুব সম্ভবত এই বাড়ি কেউ পড়ে না। তাছাড়াও আছে খাতা ভর্তি স্কেচ, আঁকিবুকি, এমনকি ছোটদের কমিক্স, গল্প আর কবিতার বই সাথে বিভিন্ন কার্টুন ছবির আঁকিবুকি। কৌতূহলবশত সে তন্ময়ের বোন নিতুর কাছে এসে ব্যাপারে জিজ্ঞেস করেছিল। নিতু বলেছে এখানে তন্ময় ভাইয়ের একজন বন্ধু এসে প্রায় প্রায়ই থাকে। নিতু আর তন্ময় হচ্ছে মৃন্ময়ের বড় চাচার ছেলে মেয়ে। মীরা জিজ্ঞেস করেছিল, উনি এসে এখানে থাকেন কেন? মিতুল ঠোঁট উল্টে উত্তর দিয়েছিল, কি জানি, তোদের বাড়ি এসে দিনের পর দিন থাকে অথচ জানিস না? কি করে জানবো? উনি তো সারাদিন পড়ে পড়ে ঘুমায়, আর ভাইয়ার সাথে কি সব প্রজেক্টের কাজ নিয়ে আলোচনা করে। তবে ওনার কাছে একটা যন্ত্র আছে, রাত্রের বেশিরভাগ সময় আকাশের গ্রহ নক্ষত্র দেখে। তবে এবার অনেক দিন আসেনি, প্রায় বছর হবে। জ্যোতিষী নাকি? হতেও পারে। বেশ ইন্টারেস্টিং তো। মীরা দুই ভ্রুযুগল উঁচিয়ে বেশ বোজদার অভিব্যক্তি প্রকাশ করলো। ওদিকে ছেলেপক্ষ থেকে অফিসিয়ালভাবে মীরাকে দেখতে আসবার তোড়জোড় শুরু হয়ে গেল। সবাই চাচ্ছিলেন মীরার বিয়েটা এ বাড়িতেই সম্পন্ন হয়ে যাক। যেহেতু নিজের এলাকায় অদ্ভুত একটা কানাঘুষে চলছিল, তাই মীরার মায়েরও ইচ্ছে ছিল বোনের বাড়িতেই এবার কোনো বাধা ছাড়া ভালোই ভালোই সবকিছু মিটে যাক। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যায় তারা মীরাকে দেখতে আসবে। অন্য সকলের সাথে মৃন্ময় সকাল থেকেই ব্যস্ত। সে বাজার থেকে শুরু করে অন্যান্য সবকিছুই তদারকি করছিল বেশ ভালোভাবেই। সে আসলে মীরার উপর জেদ করে এসবে ব্যস্ত থাকার চেষ্টা করছিল। সেই ছোটকাল থেকে মীরাকে পছন্দ তার। অন্য কাজিনদের মতো মীরাকে কখনো খালাতো বোনের নজরেই দেখেনি সে। কত ভাবেই না তা মীরাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মীরার মধ্যে কখনো তেমন কোনো আগ্রহ দেখেনি সে। কিন্তু মীরা কি বুঝে না? নাকি বুঝেও না বুঝবার চেষ্টা করে? নাকি মৃন্ময়কে সে আদৌ কোনোদিন ভাই ব্যতীত অন্য কোনো চোখে দেখেনি? মীরা কি অন্য কাউকে পছন্দ করে? কত ভাবনায় না খেয়ে যায় মৃন্ময়ের মনে। নিতু বিকেল থেকে এত সাজুগুজু করছে যে মীরার মনে হচ্ছে যেন নিতুকেই আজ পাত্রপক্ষ দেখতে আসবে। এই মেয়েটা এমনই, বেশ সরল সিধে, মনের ভেতর থাকা কথাগুলো গড়গড় করে বলে দেয়। আর সেই সাথে সবসময় সেজেগুজে থাকতে ভীষণ পছন্দ তার। নিজের ইচ্ছে মতো সাজবার পর নিতু মীরাকে বেশ সাজিয়ে দিল। মীরা বারবার বলছিল তার এত সাজতে ভালো লাগে না, কিন্তু কে শুনে কার কথা। এর মধ্যে একটা বাজে কাণ্ড ঘটে গেল। বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। সন্ধ্যাবেলা তো বজ্র, মেঘে আর পানিতে যেন সন্ধি জুড়োর। এই বৃষ্টিতে গ্রামে এমনিতেই ইলেকট্রিসিটি আশা করা দূর। তার মধ্যে বাড়ির জেনারেটর স্টার্ট নিচ্ছে না কোনোভাবেই। ওদিকে বাড়িতে মেহমান আসার কথা সন্ধ্যার পরপরই। সবকিছু সামলে উঠতে সবাই যেন হিমশিম খাচ্ছিল। মীরার খালার মনে এবারে দুশ্চিন্তার ছাপ। তবে মীরার এসবে যেন কিছু যায় আসে না। তার বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল একদিনে বিয়ে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। ছেলেপক্ষ হয়তো আর আসতে পারবে না। পাত্রপক্ষ এবারে না এলে তার দুঃখ পাওয়ার কথা। অথচ তার ভিতর কেমন যেন প্রাণোচ্ছলতার শিহরণ বয়ে যাচ্ছে বহুদিন পর। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে মনের অজান্তেই মতো মন কেমন গুনগুন করছিল। মন হারাবার আজই বেলা, পথ ভুলিবার খেলা। মন চায় হৃদয় জোড়াতে কার, চিরনিনে রাজি আরো ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। জানি নে, জানি নে, কিছুতেই কেন যে মন লাগে না। তবে আসার কথায় বৃষ্টি বাদল মাথায় করেই পাত্রপক্ষ এলেন। মোমবাতির আলোতেই পাত্রের মায়ের মীরাকে এতই পছন্দ হলো যে তিনি মীরাকে একটি আংটি পরাতে উদ্যত হলেন। ঠিক এমন সময় দরজায় বেশ জোরে কড়া নাড়বার আওয়াজ পড়ল। স্বভাবতই এই অন্ধকারে সবার মনোযোগ আকর্ষণ করলো সেই শব্দ। কেউ একজন দরজা খুলে দেবার পর মূর্তিমান সে অবয়ব সামনে এলো। এক কাঁধে ট্রাভেল ব্যাগ, অন্য কাঁধে টেলিস্কোপ ব্যাগ, আর তার সাথে লম্বা লেন্স সহ ক্যামেরা। ভিজে চুপচুপে সাদা শার্ট, স্পষ্ট মেদহীন শরীর, চুলবে এখনো টপ টপ পানি পড়ছে। দুপায়ে হাঁটু পর্যন্ত প্যান্ট মোড়ানো। বাড়ির ভেতরে ঢুকে যেন ভ্যাবাচাকা খেয়ে গেল সে। ড্রয়িং রুম লোক ভর্তি দেখে মাথায় হাত দিয়ে চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে বলল, যাহ বাবা, এ তো দেখছি বিয়ে বাড়ি। নিতু উৎসাহে দাঁড়িয়ে বলল, আরে দীপ্য ভাইয়া, এতদিন পর। দীপর মুখে এমনভাবে একটি হাসি রেখা ফুটল যেন সে বিশাল বড় একটা ভুল করে ফেলেছে, এখন সে লজ্জিত। এরপর একটা হাসি দিয়ে বলল, চলে এলাম, কিন্তু মনে হচ্ছে ভুল সময় এসে পড়েছি। এর সাথে সাথে আরেকটা হাসি,
তারপর কোনো মতো নিজেকে সামলে বলল, আমি বরং যাই। তন্ময় এগিয়ে এলো, বলল, ঢং করার আর জায়গা পাও না। এসে যখন পড়েছ, বিনা বেতনে এমন খাটুনি কি আর ছাড়ছি না। এই তো সামনে বাড়িতে বিয়ে। আমি, তুই আর মৃন্ময়কে সব সামলাতে হবে। চলে যেতে উদ্যত হওয়া দীপ্র হঠাৎ থেমে মাথা ঘুরিয়ে বলল, ভেবে বলছিস তো? এখানে ভাবাভাবির কি আছে? আমি কিন্তু ফ্রি ফ্রি বিয়ে বাড়ির কোনো কাজ করব না। রিমেম্বার দ্যাট ইউ মাস্ট পে ফর ইট। সবাই বসার ঘরে ব্যস্ত ছিল গেস্টদের নিয়ে। ওদিকে দীপ্র সোজা চলে গেল এবারের গেস্ট রুমে, যেখানে এলে দীপ্র এই রুমটাতেই থাকে। তবে এটা যে আপাতত মীরার জন্য বরাদ্দ তা সে জানতো না। গোসল সেরে নেওয়া দরকার। বৃষ্টির পানির শরীর আর কিছুক্ষণ থাকলে জ্বর এসে পড়তে পারে। ওদিকে মীরার আংটি পরানো বেশ ভালোভাবে সম্পন্ন হলো। সবকিছু শেষে মীরা নিজের জন্য বরাদ্দকৃত ঘরে ঢুকে বেশ চমকে গেল। অন্ধকারে কোনো পুরুষালী কণ্ঠ গুনগুন করছে, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। হঠাৎ হারিকেনের আলোয় মীরার দিকে চোখ পড়তে অপ্রস্তুতভাবে থেমে গেল, যেন খুব চমকে উঠেছে। সবেমাত্র বাথরুম থেকে গোসল সেরে সে বেরোলো, তার শরীরে চিহ্ন স্পষ্ট। দীপ্র চমকে গিয়ে হাতের কাছে থাকা ভেজা ময়লা শার্টটায় কোনো মতে গায়ে জড়িয়ে নিল। বিস্ময়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আমি জানতাম না আপনি সেই ঘরের দখল নিয়ে নিয়েছেন। দীপ্র তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বলল, আপনি না চাইলে দখল ছেড়ে দেব। মীরা ওর দিকে না তাকিয়ে বলল, আমার চাওয়া না চাওয়ার উপর ভিত্তি করে এ দুনিয়ায় কিছুই চলে না। আমি আমার জিনিসপত্রগুলো নিয়েই চলে যাব। নিতুর রুমে শিফট হয়ে যাব। দীপ্র এবার আফসোসের ভঙ্গিমায় বলল, আপনাকে খুব ঝামেলায় ফেললাম। ঝামেলা তো আমি নিজেই। আপনি আর নতুন করে কি বা করলেন? মীরা দীর্ঘশ্বাস ফেলল। মীরা নিজের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল। দীপ্র অন্ধকারে একটা সিগারেট ধরালো। এরপর আস্তে করে ডাকলো, এই যে শুনুন। মীরা গতি থামালো। বলুন। আপনি এই বিয়েতে রাজি নন, তাই না? আপনাকে ওরা জোর করে বিয়ে দিচ্ছে, এমন কিছু বলেছি কি? আমার অবজারভেশনে পাওয়া খুব স্ট্রং। তাছাড়া আমি চোখ পড়তে পারি। তা কি লেখা আছে আমার চোখে? আই থিঙ্ক ইউ হ্যাভ ফল ইন লাভ উইথ সামবডি এলস। মীরা কিছুটা চমকিত হলো, কিন্তু বুঝতে না দিয়ে বলল, আপনি লিমিট ক্রস করে ফেলেছেন। এ কথা দীপ্রর মধ্যে কোনো ভাবান্তর হলো না। সিগারেটের আরেকটা শুকতান দিয়ে মীরার হাতের দিকে তাকিয়ে বলল, বিয়েটা আপনার ইচ্ছের বিরুদ্ধে দিচ্ছে বলেই আপনি আংটিটা এরই মধ্যে খুলে ফেলেছেন। এত যত্নের জিনিস মেয়েরা সহজে খোলে না। মীরা আবারও চমকে গেল। এই এটুকু সময়ে হারিকেনের আবছা আলোয় এটাও লক্ষ্য করেছে ভদ্রলোক। বড্ড বেশি বাজে বকেন আপনি। মীরা বলল, যা বাবা, এখানে বাজে কি বললাম? আমি কি আপনাকে আপত্তিকর কিছু বলেছি নাকি? টিজিং করেছি? যত সব বাজে কথা। মীরার কথা বাড়ালো না। ঘরে এসে নিতোর পাশে চুপচাপ শুয়ে পড়ল। তবে সে রাতে মীরা আবার সেই স্বপ্নটা দেখতে পেল। একগুচ্ছ পলাশ ফুল হাতে সেই সাদা পাঞ্জাবি পরা সফেদ পুরুষ। মীরা সেই লাল টুকটুকে শাড়ি পরে তার অপেক্ষায় বসে আছে। সে অস্পষ্ট চেহারার সফেদ পুরুষ আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করলো, মীরা, কেমন আছো তুমি? রেদনের সাথে বিয়েটা না হবার পর থেকে সে স্বপ্নটা প্রায়ই দেখে। সেই শীতল ভারী কণ্ঠে সে শুধু একটা কথাই শুনতে পায়, মীরা, কেমন আছো তুমি? মীরার অবচেতন মেন বিশ্বাস করাতে চায় কণ্ঠটি রেদওয়ানের। মিনিট দুয়েকের ফোন আলাপে কি কখনো কারোর জন্য প্রতীক্ষা করা যায়? নাকি যে কোনো কারণ না জানিয়ে প্রত্যাখ্যানের পথ বেছে নিয়েছিল তাকে মনের আসনে এতদিনেও যত্ন করে রেখে দেওয়া যায়? বিয়ের দিন পর্যন্ত মানুষটাকে নিয়ে কত অহেতুক ছন্নছাড়া ভাবনায় না ভেবে নিয়েছে মন। সেই মন কি আর এত সহজে তাকে পর করে দিতে চায়? হাজারো কৌতূহল রেখে কেন কিছু না বলে নীরবে হারিয়ে গেল স্বার্থপর মানুষটা? এপারের মনের গভীরে খরস্রোতা কুল কিনারা ভাঙা ঢেউ কি তাকে অজান্তেও কখনো স্পর্শ করেনি? কথাগুলো নীরার অবচেতন মনকে প্রতিনিয়ত ভাবায়, কিন্তু সচেতন মনে শুধু সে নির্লিপ্ত। অবচেতন মন কেন মাঝে মাঝে সচেতন মনের কাছ থেকে সবকিছু আড়াল করে কে জানে। আজ নিতুকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। মীরা জিজ্ঞেস করলো, হঠাৎ এত খুশির কারণ কি? নিতু লজ্জা পেল, বলল, কিচ্ছু না। মীরা হেয়ালি স্বরে বলল, আরে বল না। নিতু এবার মীরার দিকে পাশ ফিরে বলল, তুমি খুব লাকি আমাদের জন্য। মীরা কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলো, আমাদের জন্য মানে? নিতু এবার আরো লজ্জা পেল, আমার আর মৃন্ময়ের জন্য। মীরা হঠাৎ চকিত হলো। নিতুর কথার মানেটা কি? ওদের দুজনের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে বলে মনে হয়নি মীরার। সে অতি সন্তর্পণে জিজ্ঞেস করলো, তোরা কি রিলেশনশিপে আসিস?
নিতু বিরক্ত হয়ে বলল, আরে ধুর, তোমার খালাতো ভাই যে লাজুক, মুখ ফুটে কিছু বলে নাকি? ও, মীরা ধীরে উচ্চারণ করলো। নিতু বলতেই থাকলো, এখন যতই লাজুক ছেলে সে যে চুপটি মেরে থাকুক, আমি নিতু জানি কি করে মুখে কথা ফোটাতে হয়। বিয়েটা হয়নি একবার। মীরা চোখ বড় বড় করে বলল, তুই তো দেখছি হেভি ফাস্ট নিতু, বিয়ে অব্দি ভেবে ফেলেছিস? নিতু প্রত্যুত্তর দেবার উত্তেজনায় উঠে বসলো। শুধু কি আমি ভেবেছি, বাড়ির সবাই ভেবে রেখেছে। শুধু মৃন্ময়টাই কোনো রেসপন্স করছে না। বারবার ওই এক কথা, আগে চাকরি বাকরি কিছু হোক, ওসব পরে ভাবা যাবে। মীরা উঠে বসলো। হ্যাঁ, ঠিকই তো বলেছে। নিতু বিরক্ত হলো। কি ঠিক বলেছে? আমাদেরও তো জমে জমা থাকতে তার চাকরির খোঁজ কেন করতে হবে? আর চাকরির জন্য অপেক্ষা বা কেন করতে হবে? বিয়ের পরে তো চাকরির চেষ্টা করা যায়। যত সব বাহানা করেছে। নিতু, তুই ওনাকে খুব পছন্দ করিস না রে? নিতু যেন খুব অবাক হলো। সে হো হো করে হাসতে হাসতে বলল, বা রে, যার সাথে আমার বিয়ে হবে তাকে পছন্দ করব না তো কাকে করব? তাছাড়া সেও তো আমায় পছন্দ করে, কিন্তু স্বীকার করে না, এই আর কি। তাহলে তুই কিভাবে বুঝলি তোকে পছন্দ করে? নিতু উৎসাহী হয়ে বলল, তুমি জানো, কাল ওরা যখন তোমাকে আংটি পরাচ্ছিল, আমি তো তোমার পাশেই বসেছিলাম। পুরোটা সময় মৃন্ময় এদিকেই তাকিয়েছিল। এতে করেই বুঝে গেলি? আরে বুঝবো না আবার? কাল আবার সাজ দেখিয়ে সে ক্রাশ খেয়ে গেছে, ফিদা হয়ে গেছে আমার উপর। এসবে আমার এক্সপিরিয়েন্স আছে, তুমি বুঝবে না। ধর, তুই কখনো জানতে পারলি তোর ধারণা ভুল, মৃন্ময় ভাই তোকে রিফিউজ করলো, তখন কি করবি? নিতুর সরল উত্তর, এমন হতেই পারে না। ধর যদি হয়, নাটক সিনেমার মতো বিষ টিস কিছু খেয়ে নেব। জীবন এত সস্তা তোর কাছে? নিতু হো হো করে হাসলো। বলল, না, জীবন অনেক দামি। তুমি যেমন অবান্তর কথা বলছো, আমি অবান্তর উত্তর দিচ্ছি। সে আমাকে কখনো রিফিউজ করতেই পারে না। এত কনফিডেন্স। ও, মীরা বলল, তা তো বুঝলাম, কিন্তু প্রথমে যে বললি আমি লাকি তোদের জন্য, তা কেন? কারণ আব্বার চাচা চাইছে তোমার বিয়ের সাথে সাথে আমাদেরও আকত ছেড়ে ফেলতে। নিতু কথা বলতে বলতে নিজের ওড়না আঙ্গুলে প্যাঁচা ছিল, যেন খুব লজ্জা পেয়ে গেছে সে। বাহ, তাহলে তো ভালোই হয়। এ বলে মীরা আবার শুয়ে পড়ল। নিতুর সাথে যে মৃন্ময়ের বিয়ের কথা চলছে এমন কিছু কখনো বলেনি তো কেউ। খালার মায়ের কাছ থেকেও এমন কিছু শোনেনি কখনো। কি জানি, হয়তো এতদিন তেমন কোনো গুরুত্ব দেয়নি কেউ। কিন্তু নিতুর বোঝার কিছুটা ভুল আছে। বারবারই এমন মনে হচ্ছিল মীরার। আজে মৃন্ময় নিতুর দিকে নয়, পাশে বসে থাকা মীরার দিকে তৃষ্ণার্ত চোখে তাকিয়েছিল। এটা বিষয়ে মীরার কোনো সন্দেহ নেই। কিন্তু বয়স কম হয় নিতু বড্ড আবেগী। খুব সম্ভবত বাইরের পৃথিবী, এত রূঢ় সত্য সম্পর্কে মেয়েটার এখনো কোনো অভিজ্ঞতাই নেই। টিনেজ বয়সের এই এক সমস্যা, বিবেকের চেয়ে আবেগ বেশি কাজ করে। কিন্তু সদ্য স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হওয়া মেয়েটার বিয়ের কথা এরা ভাবছে বা কি করে? গ্রামের অধিকাংশ পরিবারই এখন এ বিষয়ে সচেতন হলেও এই পরিবারটিকে এ বিষয়ে সচেতন নয়। আর মৃন্ময়, সে তো শিক্ষিত ছেলে, সেইবার প্রতিবাদ করছে না কেন? ঠিক তখন তার দীপ্রর বলা কথা মনে পড়ল, আই থিঙ্ক ইউ আর ফোন ইন লাভ উইথ সামবডি এলস। মীরা বুঝতে পারছিল না সে কি সত্যি কাউকে ভালোবাসে। মৃন্ময় যে মীরার প্রতি অনেক আগে থেকে দুর্বল তা মীরা বোঝে, বেশ ভালোভাবেই বোঝে। কিন্তু মীরার কখনো তাকে অন্য চোখে দেখতে ইচ্ছে হয়নি। মীরার কাছে সে শুধুই তার খালাতো ভাই, একজন বিশ্বস্ত মানুষ। নিজের তীব্র দুঃসময়ের পরিবারের কথা মতো শুধু তার সাথে এসেছিল এ বাড়িতে, সবকিছু ভুলে একটু ভালো থাকবার জন্য। সে মৃন্ময়ের আবেগে সচেতনভাবে এগিয়ে গেছে। কখনো স্পষ্টভাবে তার আবেগ সংযত করার কথা বলে ওঠা হয়নি তাকে, এটা ঠিক। মীরা বলতোই বা কি করে? সে যে যে কোনো অনুভূতি প্রকাশের ব্যাপারে অত্যন্ত আনাড়ি। কিন্তু তার স্পষ্টভাবে এড়িয়ে চলা কি যথেষ্ট ছিল না মৃন্ময়ের মতো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের পক্ষে বোধগম্য হবার, যে অপর পাশের নারীটির দিক থেকে গ্রিন সিগন্যাল মিসিং? মৃন্ময় সব বুঝতো, অবশ্যই বুঝতো। তবুও সে তার একপাক্ষিক প্রেমের অতি আশা রেখেছে বারবার। যদি কখনো মীরার আগে ভালো লেগে যায়, দেখতে দেখতে চলতে চলতে তো ভালো লেগে যেতেই পারে, যেতে পারে না নাকি? কিন্তু কে জানতো, এই মেয়েটা আটকে আছে তার সেই সর্বগ্রাসী মানুষটার ওপর, যে নিজে তার সামনে কখনো উপস্থিত না হয়েও প্রলয় তুলেছিল মীরার সর্বমন মস্তিষ্কে। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙার পর প্রচন্ড অস্বস্তি হচ্ছিল মীরার। গলা শুকিয়ে আসছিল। এক গ্লাস পানি খেলে বোধহয় ভালো হতো। কি আশ্চর্য, আকাশটা আজ এত উজ্জ্বল পূর্ণিমার আলোয়। জানলা দিয়ে চাঁদের আলো ফিনকি তুলছে ঘরের ভিতরে। ডাইনিংয়ে এসে পানি নেবার সময় দীপ্রর ঘরের দিকে খুটখাট শব্দ আসার সেদিকে নজর পড়ল তার।
এত রাতে ঘরে বাতি জ্বলছিল আর দরজায় খোলাই ছিল। ও সম্ভবত জানলা বারবার টেলিস্কোপ সেট করছে। মীরা কৌতূহলে এগিয়ে গেল, দরজায় নক করে বলল, আসতে পারি? দীপ্র ওর দিকে না তাকিয়ে বলল, অবশ্যই। মীরা এগিয়ে গেল। তারপর মীরা টেলিস্কোপের দিকে নির্দেশ করে বলল, এতে কি চাঁদ দেখা যায়? দেখতে চান? দেখলে মন্দ হয় না। সবসময় তো দূর থেকেই দেখি, আজ কাছ থেকে দেখতে চাই। আপনি খুব খুব ভালো একটা দিনই চাঁদ দেখতে চেয়েছেন মীরা। আজ পূর্ণিমা। মীরা টেলিস্কোপে চোখ রাখছিল। দীপ্র লেন্সগুলো ঠিকঠাক করতে করতে বলল, পূর্ণিমার বিশেষত্ব কি জানেন? পূর্ণিমা রাতে মানুষের ধারণ ক্ষমতা আর অন্তর্গামী ক্ষমতা সবচেয়ে বেশি প্রবল থাকে। পৃথিবীর পৃষ্ঠের সাথে চাঁদের মধ্যাকর্ষণ টান এতটাই প্রবল থাকে যে মানব শরীরও এর সাথে উদ্দোলিত হয়। নিজের অজান্তে আমরা প্রচণ্ড টান অনুভব করি প্রিয় কিছুর ওপর, আর সেই সাথে নিজের আকাঙ্ক্ষাকে তীব্র করে তোলে। হয়তো আমরা নিজেদের ডেস্টিনি খুঁজে পেতে মরিয়া হয়ে যাই ঠিক সেই জন্যই। মীরা টেলিস্কোপ থেকে চোখ সরিয়ে বলল, মনে হচ্ছে কোনো সাধু বাবার কাছে এসেছি। তবে কি আমায় অসাধু মনে হচ্ছে? এতদিন তো আমি নিজেকে সাধু হিসেবেই জানতাম। মীরা বিরক্ত হলো, আপনার জন্য ঠিকঠাক দেখতেই পারলাম না। সুন্দর কিছু উপভোগ করবার সময় এত জটিল কথা বলতে নেই। চাঁদ তো সবাই দেখে। ওর সৌন্দর্যে এখন আর উপভোগ করবার মতো কিছুই পায় না। আপনার বড় অন্য কিছু দেখায়। দীপু মীরাকে আকাশের সপ্তর্ষিমণ্ডলের দিকে তাকাতে নির্দেশ করলো। মীরা দেখতে পেল উত্তর আকাশে একটি সারিতে 7টি জলজল নক্ষত্র। মীরা বলল, খুব সুন্দর। ওরা 7জন কি আজীবন মিলেমিশে থাকে? দীপু হাসল, এখানেই তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। ওরা কিন্তু আসলে 7জন নয়। মীরা অবাক হলো, তবে ওখানে মোটে 8জন আছে। কিভাবে? একটু খেয়াল করে দেখো। এখানে বশিষ্ঠ নামের নক্ষত্রের পাশে আরো একটা ছোট নক্ষত্র চুপি চুপি থাকে। ওর নাম অরুন্ধতী। বশিষ্ঠ থেকে ওকে শতকোটি বছর ধরে খুব যত্নে নিজের পাশে আগলে রাখছে। মীরা মুগ্ধভাবে বলল, ভালোবাসার জিনিস তো এমনভাবে আগলে রাখতে হয়, খুব যত্নে, নিজের ভেতর আগলে, খুব আড়াল করে। দীপুর সামনে সোজাসুজি দাঁড়ালো, শীতল স্বরে বলল, আপনি বুঝি অরুন্ধতী? মীরার ঘোর কাটল, চোখে জল চলে এলো। তড়িঘড়ি করে ঘর থেকে বেরোলো। দীপ্য পেছন থেকে চেঁচিয়ে বলল, ভয় পাবে না, আমি নিজেকে বৈশিষ্ট্য দাবি করছি না। মীরার মনে হলো এই মানুষটা কেমন যেন আগুনের মতো। প্রত্যঙ্গকে আকৃষ্ট করবার একটা অদ্ভুত ক্ষমতা আছে। পুড়ে মরতে না চাইলে দূরে থাকতে হবে, অবশ্যই দূরে থাকতে হবে। মীরার আকদের ডেট খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে গেল। সেই সাথে মৃন্ময় আর নিতুর আগদও একই দিনে ঠিক হলো। কিন্তু এর মধ্যে একটা ঝামেলা বিধে বসলো। মৃন্ময় জানালো আগামী 2 সপ্তাহ পরে সে দেশ ছাড়ছে। পিএইচডির জন্য কানাডায় ডাক পেয়েছে। ইচ্ছে করে সবকিছু ফাইনাল হবার আগে বাড়তে কিছু জানায়নি। এই 15 দিনের মধ্যে তার পক্ষে বিয়ের ঝামেলাতে জড়ানো সম্ভব নয়। আর নিতুর সাথে তো নয়। নিতুকে স্ত্রী হিসেবে তার পক্ষে গ্রহণ করা কখনোই সম্ভব নয়। একথা শুনে নিতু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সারাদিন চুপচাপ ছিল। হঠাৎ মাঝরাতে প্রচন্ড গরমে মীরার ঘুম ভাঙল। তার সামনে সিলিং ফ্যানের ছটফট করে জ্বলতে থাকা নিতুর দেহ প্রতীয়মান মীরার সামনে। মীরা তৎক্ষণাৎ চেঁচিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে ডাকলো। সেই সাথে নিজেও দৌড়ে গিয়ে নিতুকে ধরবার চেষ্টা করলো। তবে আসার কথা, ওর ভাই তন্ময় এসে নিতুকে দ্রুত নামানোর পরে দেখা গেল এখনো পালস চলছে খুব ধীরে। ওকে হাসপাতালে নেওয়া হলো খুব দ্রুত। খুব বেশি দেরি হয়নি বলে নিতু এ যাত্রায় বেঁচে গেল। এমন পাগলামি কেউ করে? এইটুকুনি মেয়ে হয়ে কি ভয় পাই দিয়েছিলে সবাইকে? একেভাবে হরর মুভির ফিল পাইয়ে দিয়েছিলে। তীব্র লক্ষ্য করলো তার কথায় নিতু হাসার চেষ্টা করছে। তারপর সে আবার বলল, তা যার জন্য কষ্ট করে মরতে গেলে এসব করে তার কি দিনরাত কিছু থামিয়ে দিতে পেরেছ? এবার নিতু চুপচাপ তাকিয়েছিল। খুব ধীরে শ্বাস চলছিল। দীপ্য আবার বলল, নিতু তুমি জানো, আমি ভাগ্যে প্রচণ্ড বিশ্বাসী। আমাদের ইচ্ছে শক্তি আমাদের ভাগ্যকে বহুদূর নিয়ে যেতে পারে। আর ভুল মানুষের প্রতি আবেগ সে পথের গতিরুদ্ধ ছাড়া কিছুই করে না। দীপ্য হয়তো আরো কিছু বলতো, কিন্তু নিতুর দৃষ্টি দরজার দিকে ক্রমশ সরে যাওয়ায় সেও পিছন ফিরে তাকিয়ে দেখল তন্ময় কেবিনে প্রবেশ করছে। দীপ্র উঠে দাঁড়ালো। তার মনে হলো এই সময়টা একান্ততে দু ভাই বোনের মধ্যে বোঝাপড়ার সময়। এখানে বহিরাগত হিসেবে না থাকাই শ্রেয়। দীপ্রকে উঠে যেতে দেখে তন্ময় বলল, কোথায় যাচ্ছিস? আমি একটু আসি, তোরা কথা বল। তন্ময় ওকে আটকালো, যার দরুন দীপ্র পাশের চেয়ার টেনে নিয়ে চুপচাপ বসেছিল। তন্ময়কে দেখে নিতুর পক্ষে আর কান্না আটকানো সম্ভব হলো না।
তন্ময়ের মাথায় একটি হাত রাখলো, আরেক হাতে নিতুর হাত শক্ত করে চেপে ধরলো। বোনকে স্বস্তি দিয়ে বলল, বোকা মেয়ে একটা, একটা মৃন্ময়ের বদলে 100টা মৃন্ময় এনে দেব, চলবে? তুই শুধু সুস্থ হয়ে বাড়ি চল। নিতু আরো জোরে কান্না শুরু করলো। বাড়ি গেলে আব্বা বকবে না তো? তন্ময় তার বোনের চুলে বিলি কাটতে কাটতে বলল, আব্বা কিছুই বলবে না, আমি আছি না। নিতু কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে বলল, আমি আসলে আম্মার কাছে যেতে চেয়েছিলাম, এই পৃথিবী বড্ড অসহ্য লাগছিল। দীপ্র এবার মুখ খুলল, বলল, তা তোমার আম্মা বুঝি স্বর্গ থেকে তোমার ঘরের সিলিং ফ্যান পর্যন্ত মই নামিয়ে দিয়েছিল, তার তুমি গলায় দড়ি বেঁধে তাবে ওপরে উঠছিলে? তন্ময় হেসে বলল, এই নিতু, তুই মই বেয়ে অত দূর উঠতে পারতি? মাঝপথেই তো কান্না শুরু করতি, তখন বাবা আমি, কিন্তু তোকে নামাতে যেতাম না অত কষ্ট করে। নিতু খিলখিল করে হেসে উঠল, বলল, তোমরা দুজনে খুব আজগুবি কথা বলো। দীপ্র হাসতে হাসতে ভেঙচি কেটে বলল, আর তুমি খুব আজগুবি কাজ করো। নিতু হঠাৎ শক্ত হলো, বলল, আমি যদি মরে যেতাম? তন্ময় কিছু বলতো, তার আগেই দীপ্রকে থামিয়ে দিয়ে বলল, তুমি মরতে না। যারা সত্যিকারের সুসাইড করতে চায় তারা একা ঘরে চুপি চুপি এসব করে, কিন্তু আমি আশাই তো তোমার আর একা থাকা হচ্ছে না। আর তুমি এসব করেছো এমন একজন মেয়েকে ঘরে রেখে, যার ঘুমই খুবই পাতলা। সে 2-1 ঘন্টা পর পরই ঘুম থেকে জেগে ওঠে, আর তারপর ভূতের মতো এখানে সেখানেই ঘুরে বেড়ায়। ওকে ফাঁকি দিতে মরতে তুমি পারতে না। তন্ময় অবাক হলো, মীরার কথা বলছিস? হুম। ওর ব্যাপারে এত কিছু জানিস কি করে? দীপ্র হাসলো, আরে, এত সিরিয়াস হবার কিছুই নেই। মেয়েটা কিছুদিন আগে প্রায় মাঝরাতে আমার রুমে এসেছিল টেলিস্কোপ দেখতে। এখন টুকটাক কথা হয়েছে এই আর কি। আর তাছাড়া আমি তো প্রায় সারা রাত জেগেই থাকি, আর ওকে মাঝরাতে ভূতের মতো হাঁটাহাঁটি করতে প্রায়ই দেখি। শি ইজ সাচ এ লোনলি গার্ল। তন্ময় একটু গম্ভীর হয়ে বলল, দীপ্র, তুই কি ওকে নিয়ে কিছু ভাবছিস? আমি কিন্তু তোকে চিনি। ওর সাথে টাইম পাসের চিন্তাও করিস না। মনে রাখিস, ও কিন্তু অন্য কারো প্রেমছে। তীব্র উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, মনে রেখেছি। তারপর মনে মনে বিড়বিড় করলো, একদম মনের ভেতর দিকটায় রেখেছি। নিতুর এমন একটা খবর পেয়ে মৃন্ময় ছুটে এসে না আর পারেনি, যদিও তার প্রত্যাখ্যানের কথা জানিয়ে ঢাকা চলে গিয়েছিল। এসেই কেবিনের দরজায় মীরাকে দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালো মৃন্ময়। ওকে দেখে মীরা প্রচন্ড ক্ষোভ নিয়ে বলল, কি করে পারলেন মৃন্ময় ভাই? মৃন্ময় অবাক। সে বলল, কি করেছি আমি? মীরার ক্ষোভ এবার তার চোখে মুখে আরো স্পষ্ট। বলল, তা আপনি নিজেই ভালো জানেন। এবার মৃন্ময় কিছুটা রেগে গেল, না, জানি না আমি। একজন স্বাধীন মানুষ হিসেবে নিজ ইচ্ছায় কাউকে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করবার অধিকার নিশ্চয়ই আমার আছে। অবশ্যই সে অধিকার আছে, কিন্তু ওইটুকু একটা মেয়ের মনে দিনের পর দিন মিথ্যে আশা জোগানোর অধিকার নিশ্চয়ই আপনার নেই। আমি কি নিতুকে সরাসরি কোনোদিন কিছু বলেছি? কখনো বলেছি কি তাকে আমি পছন্দ করি? তুই তো অত্যন্ত ভালো করেই জানিস আমি তোকে পছন্দ করি। অস্বীকার করতে পারবি তুই? কখনো আমার ফিলিংসটা বুঝতে পারিসনি। মীরা এবার রাগ কমিয়ে একটু স্থির হবার চেষ্টা করলো। এটাই তো আপনার সবচেয়ে বড় সমস্যা মৃন্ময় ভাই, আপনি স্পষ্ট করে কিছু বলেন না। সবসময় অন্যদেরকে কেন সবকিছু বুঝে নিতে হবে? নিতকে কেন বুঝে নিতে হবে আপনি ওকে চাইছেন না আপনার জীবনে? আর তার বিপরীতটা আমাকে কেন বুঝে নিতে হবে? আপনি আপনার চাওয়াগুলো স্পষ্ট করে বলতে পারতেন না? আসলে আপনি সবসময় ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করেন। যুক্তির খাতিরে বলছি, আমার তো বিয়ে ডেট পরপর দুবার ফিক্সড হয়ে গেল। কই, একবারও তো আপনি দাবি নিয়ে দাঁড়ালেন না। আর নিতুকে, নিতুকে আপনি চূড়ান্ত পর্যায়ে এসে অস্বীকৃতি জানালেন, যেখানে বাড়িসুদ্ধ সকলে আপনাদের বিয়ের ব্যাপারে বছরের পর বছর ধরে ভেবে রেখেছে। কই, শুরুতে তো চাইলে আপনি সাফ সাফ জানিয়ে দিতে পারতেন আপনি রাজি নন। তা না করে আপনি বাহানা করেছেন। মেয়েটাই সুযোগে কত কিনা স্বপ্ন দেখে ফেলেছে। আর আরেকটা বিষয় স্পষ্ট করে বলতে চাইছি, আমার আপনার প্রতি বিন্দুমাত্র ফিলিংস নেই, এবং কখনো ছিল না। আপনি নিজেও বুঝতে পারেন আমি আপনাকে সচেতনভাবে কতটা এড়িয়ে চলি। তারপরও আপনি। মীরা আবারও বিরক্তির সুরে বলল, আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমাদের আর এসব ব্যাপারে কথা না বলাই বেটার। মৃন্ময় শান্তভাবে বলল, মানছি আমার দোষ আছে, কিন্তু নিতু এত ডেসপারেট হবে কল্পনা করিনি। হয়তো একই বাড়িতে থেকে ওকে আমি চিনতে পারিনি। এর মধ্যে দীপ্রকে কেবিন থেকে বেরোতে দেখে ওরা থেমে গেল। দীপ যেন মৃন্ময়কেই দেখেনি এমন একটা ভাব করে মীরাকে জিজ্ঞেস করলো, আপনি কি বাড়ি ফিরবেন? আমি একটু ওদিকেই যাচ্ছি, আপনি চাইলে ড্রপ করে দিতে পারি। মৃন্ময়ের দিকে একবার তাকিয়ে মীরা বলল, চলুন।
পার্কিং জোন থেকে বাইক বের করে নিয়ে মীরার সামনে এসে পেছনে সিটে বসবার ইঙ্গিত করলো দীপ্র। মীরা উঠে বসতেই জিজ্ঞেস করলো, বাইকে চড়বার অভ্যেস আছে তো? মীরা বলল, ভয় পাবেন না, অভ্যেস আছে। সাবধানে বসুন, প্রয়োজনে আমার কাঁধ ধরতে পারেন। মীরা প্রথমে হাত না দিলেও গ্রামের ভাঙাচোরা রাস্তায় ব্রেক কষবার সময় নিজেকে বাঁচাতে তাকে দীপ্রর কাঁধে হাত রাখতেই হলো। ওদিকে মৃন্ময় নিতুর কেবিনে প্রবেশ করতেই তন্ময় ওর দিকে তেড়ে এলো। তন্ময় কিছু করবার আগেই নিতু বলল, ভাইয়া, আমার ওর সাথে কথা আছে, তুমি বাইরে যাও। তন্ময় বেরোতে নিতু স্বাভাবিকভাবে বলল, আপনার ফ্লাইট কবে? মৃন্ময়ের কথার উত্তর দিল না। বলল, নিতু, আমি তো স্বাভাবিকভাবে রিফিউজ করেছিলাম, এত কিছু ভাবিনি। আর তোকে নিয়ে তো আমার ভাবনাও আমার কোনোদিন ছিল না। কিন্তু তুই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস বুঝতে পারিনি। আমি চাই না এই একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারটা ভেঙে যাক। তাই আমি পরিবারের সিদ্ধান্তটাই মেনে নিতে চাই। আমি জানিয়ে দেব তোকে বিয়েতে আমার আপত্তি নেই। নিতু হাসল। তুমি ওসব নিয়ে ভেবো না। এখন আমার সিদ্ধান্তই আমার পরিবারের সিদ্ধান্ত। তোর সিদ্ধান্ত কি? দ্বিতীয় জীবন পেয়েছি। এ জীবনে শুধু আত্মপ্রেমে নিমগ্ন হতে চাই। কথা দিচ্ছিস? আর উল্টাপাল্টা কিছু করবি না? নিতু চুপচাপ। মৃন্ময় আবার বলল, আমায় বিহীন বাঁচবি? মরতে যখন পারিনি অবশ্যই বাঁচব। মৃন্ময় উঠে দাঁড়ালো। যাবার পথে বলল, ভালো থাকিস নিতু। নিতু বলল, তুমিও। হঠাৎ থেমে মৃন্ময় বলল, একটা কথা মনে রাখবি, তুই তোরা সবাই আজ হয়তো আমায় ভুল বুঝছিস, কিন্তু আমি কখনো তোর খারাপ চাইনি নিতু। আমি তোকে জন্ম থেকেই দেখছি। এই, এইটুকুনি ছিলি। আমি তোকে এখনো সেই ছোট্ট নিতুই ভাবি। আমি সবসময় চাই তুই ভালো থাকিস। আমি আমার নিজের মনের সাথে অনেক বোঝাপড়া করেই বুঝতে পেরেছিলাম আমি কখনো তোর প্রত্যাশা পূরণ করতে পারতাম না। আমি তোকে ঠকাতে চাইনি নিতু। মনকে মানিয়ে নিয়ে এক ছাদের নিচে হয়তো থাকতে পারতাম। কিন্তু মৃন্ময় আর কোনো কথা বলতে পারল না। পথ চলতে চলতে মীরা দীপ্রকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি করেন? দীপ্রর সহজ স্বীকারোক্তি, এই যে বাইক চালাই। মীরা বলল, উফ, সে কথা বলিনি। পেশায় কি করেন? কি নিয়ে পড়াশোনা করেছেন? একটা এগ্রি ইঞ্জিনিয়ারিং পাশের সার্টিফিকেট আছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি কিছুদিন আগে। কিন্তু পেশায় আর ওদিকে এগোয়নি। এই ভবঘুরের মতো ঘুরে বেড়াই। এখানে সে গ্রামের মানুষজনকে চাষবাসের কিছু আইডিয়া দিই, সাহায্য করি। কৃষিতে টেকনোলজি যতদিন না বাঙালি প্রপার ইউজ করতে পারবে, ততদিন তো আসলে দেশটার উন্নতি হবে না। আমরা যদি রুট লেভেলে এগিয়ে না আসি তো কারা আসবে? তন্ময় ভাই তো প্রজেক্ট করছে গ্রামের কৃষকদের নিয়ে, শুনেছি। হ্যাঁ, ওটাতেই পার্টনার হিসেবে আছি আর কি। বাড়িতে কোনো চাপ দেয় না। এভাবে নিজের ক্যারিয়ার নষ্ট করে গ্রামে এসে দিনের পর দিন পড়ে থাকছেন। আপনি চাইলে দেশের বাইরে যেতে পারেন স্কলারশিপ নিয়ে। দীপ্য সজোরে হাসল। গল্প যত দূরেই যায়, প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ এলো। ধন্যবাদ সবাইকে।